নমস্কার, খবর শুনছেন আপডেট পত্রিকা ইউটিউব চ্যানেল থেকে। জানাবো রাজ্য এবং দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। বিস্কুটের প্যাকেটে এতগুলো, সন্দেশখালীর ঘটনায় মাথায় হাত খোদ পুলিশের। ধর্ষণের ভিডিও দেখিয়ে বারবার যৌন নির্যাতন, নাবালিকার গর্ভস্থ ভ্রূণের ডিএনএ পরীক্ষাতেই ধরা পড়ল ধর্ষক। 21শে জুলাই এখনো চলে যায়নি, দেখুন না কি হয়। দিল্লি থেকে ফিরেও জল্পনা জিইয়ে রাখলেন দিলীপ। পাটনায় আইসিইউতে গুলি চালিয়ে নিউটাউনে আশ্রয়, 7 সকালে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার দুষ্কৃতী। বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ, ভাঙচুর করা হলো গাড়ি, কাঠগড়ায় তৃণমূল। যারা মাতৃভাষার জন্য লড়াই করছেন তাদের পাশে আছি, অসমে বাঙালি হেনস্থায় ফুঁসছেন মমতা। 21শে জুলাই রাস্তায় সমস্যায় পড়লেই ফোন করুন, নম্বর দিলেন কলকাতা পুলিশ কমিশনার। এটাই শেষ লড়াই, দুর্গাপুরের মঞ্চ থেকে জল্পনা উস্কে দিলেন ক্লান্ত মিঠুন। মহিলা বসতেই স্প্রে করেন টোটো চালক, তারপর চলন্ত টোটো থেকে ঝাঁপ। এবার আসছে বিস্তারিত খবরে। গেস্ট হাউসের ভিতরে বিস্কুটের পেটি, থরে থরে সাজানো সেই পেটি দেখেই সন্দেহ হয়েছিল সাধারণ মানুষের। তারপরেই খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতেই চোখ কপালে ওঠার জোগাড়। থরে থরে সাজানো রয়েছে টাকা, তবে তার নকল। প্রায় কোটি টাকার জাল নোট উদ্ধার হয়েছে সন্দেশখালীর ধামাখালি থেকে। এখনো পর্যন্ত 10 কোটি টাকা গোনা হয়েছে। টাকা গোনার কাজ এখনো চলছে। টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে সন্দেশখালীর ধামাখালির একটি গেস্ট হাউসে বিস্কুটের পেটি দেখে সাধারণ মানুষের সন্দেহ হয়। তখনই খবর দেয় পুলিশ। প্রচুর পরিমাণে জাল নোট উদ্ধার হয়। পুলিশ সারা রাত ধরে সন্দেশখালীর ওই এলাকায় তল্লাশি চালায়। এই ঘটনায় এখনো পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে একজন সিরাজুল মোল্লা, তিনি জীবনতলার বাসিন্দা। অন্যজন দেবব্রত চক্রবর্তী, তার বাড়ি মহেশতলায়। এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। আর কোন কোন জায়গায় ওই জাল টাকা রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক অনুমান, এই গেস্ট হাউস থেকে টাকার বিভিন্ন প্রান্তে এই জাল নোট ছড়িয়ে দেওয়ার ছক ছিল। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত পুলিশ তদন্ত করছে। উল্লেখ্য, রাজনৈতিকভাবে বরাবরই উত্তেজনা থাকে সন্দেশখালীতে। গত বছর এখানকার প্রচুর মহিলার নারী নির্যাতন সরব হয়েছিলেন। তৃণমূল এবং বিজেপি দূষেছিল একে অপরকে। সেই সন্দেশখালীতে জাল নোট উদ্ধার স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি করেছে। এক নাবালিকাকে লাগাতার ধর্ষণের দায়ে 2 দোষী সাব্যস্তকে যথাক্রমে 25 বছর এবং 20 বছরের সশ্রম কারাদণ্ড দিল আদালত। জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতে শুক্রবার এই সাজা শুনিয়েছে বিচারক রিন্টু সুর। নাবালিকাকে 6 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেন বিচারক। সাজা শোনার পর আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়ে 2 দোষী সাব্যস্ত যুবক। মামলার সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, 2023 সালের 10ই মে বানারহাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন নাবালিকার মা। অভিযোগপত্রে তিনি জানান, তার বছর 16 মে 2022 সালের জুন মাসে দিদিমার সঙ্গে এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন। সেখানে এক যুবক তার মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে গেছিল, তারপর ধর্ষণ করে, এমনকি ধর্ষণের ভিডিও করে। ওই ভিডিও তার বন্ধুকে পাঠায় ওই যুবক। তারপর ওই 2 বন্ধু মিলে ভিডিও ছড়িয়ে দেবে বলে নাবালিকাকে ব্ল্যাকমেল করে এবং একাধিকবার তাকে ধর্ষণ করে। ঘটনায় ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। নাবালিকার মা মেয়ের শারীরিক কিছু পরিবর্তন লক্ষ্য করেন এবং ডাক্তারি পরীক্ষা করান। তখনই জানা যায় সেই নাবালিকা অন্তঃসত্ত্বা। তারপরই মাকে সব ঘটনা জানায় নাবালিকা। তার ভিত্তিতে বানারহাট থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। পুলিশ ঘটনার তদন্তে নেমে শত্রু দোহার ওরফে অমিত কৃষ্ণ মাহালি নামে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে। জানা যায়, অমিত প্রথমে নাবালিকাকে ধর্ষণ করে ভিডিও করেছিল এবং সেই ভিডিও পাঠিয়েছিল কৃষ্ণ মাহালিকে। এদিকে গর্ভপাতের জন্য আবেদন করেন নাবালিকা। আদালতের নির্দেশে নাবালিকাকে গর্ভপাত করানো হয়। সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, এই মামলায় আদালতে মোট 12 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। ওই যুবককে 25 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। তাকে 1 লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশও দেওয়া হয়। এর পাশাপাশি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে 6 লক্ষ টাকা নাবালিকাকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। শুক্রবার যখন মোদি বাংলা সফরে, সেদিনই সবাইকে অবাক করে দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে যান দিলীপ ঘোষ। পরে শোনা যায়, দিলীপ ঘোষের সাম্প্রতিক মন্তব্যে নাকি ক্ষুব্ধ দল। এমনকি ঘণ্টাখানেকের বৈঠকে দিলীপের সমঝে দেওয়া হয়েছে যে তিনি বারবার সংবাদ মাধ্যমে বেফাঁস মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলছেন। সেটা বরদাস্ত করা হবে না, শুধু বলেন খুব গল্প হয়েছে। শনিবারও দিলীপ ঘোষের উদ্দেশ্যে সাংবাদিকদের প্রশ্ন, স্রেফ 1 ঘন্টা গল্প হলো? উত্তরে দিলীপ ঘোষ বলেন, প্রেসিডেন্ট যদি আমাকে গল্প করতে ডাকেন তাহলে করা যাবে, আমি গেলাম, গল্প করলাম।
সংগঠনের বিষয়ে অনেক কথা হলো। 26-এর ভোট, সংগঠন, প্রস্তুতি সব নিয়ে কথা হলো। উনি বললেন, রাজ্যে গিয়ে জোরদার কাজ করুন। কয়েকদিন আগেই সামনে আসে একটি চাঞ্চল্যকর ছবি। বিহারের পাটনার একটি হাসপাতালের আইসিইউতে ঢুকে এক বিচারাধীন বন্দীকে খুন করে কয়েকজন দুষ্কৃতী। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। ঘটনার পিছনে কারা? খুঁজতে গিয়ে সোজা বাংলায় হাজির বিহার পুলিশ। নিউটাউনের এক আবাসন থেকে আটক করা হলো 5 জনকে। কয়েকদিন আগেই পাটনার পরশ হাসপাতালের ভিতরে বিচারাধীন বন্দী চন্দন মিশ্রকে হত্যার ঘটনা ঘটে। প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন চন্দন। তারপর থেকে দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ। শনিবার ভোরে আচমকা নিউটাউনের আবাসনে হানা দেয় বিহার পুলিশ এবং রাজ্য পুলিশের এসটিএফ। আবাসনে চলে তল্লাশি। সেখান থেকে মোট 5 জনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর পুলিশ তাদের সকলকে পাটনায় নিয়ে যাবে সূত্রের খবর। পুরুলিয়ায় জেলবন্দি কুখ্যাত সেরু সিংকেও জিজ্ঞাসাবাদ হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেরু সিং জানিয়েছে এই বিহারে একটি জেলে বন্দি তার নিজের দলের এক সদস্য এই হত্যার পরিকল্পনা করেছিল। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ পরবর্তী পদক্ষেপ করছে। কেন এভাবে বাংলায় বারবার আশ্রয় নিচ্ছে দুষ্কৃতীরা? প্রশ্ন তুলছেন বিরোধীরা। বিজেপির নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, বিহার থেকে পালিয়ে কেন ওরা বাংলাতে এলো? কেন মনে করলো যে নিউটাউনে আশ্রয় নেওয়াই নিরাপদ? স্টেশনে টিকিট কাটতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মাথাভাঙার বিজেপি বিধায়ক। শুধু তাই নয়, তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। ঘোষকাডাঙ্গা স্টেশন চত্বরে বিজেপি বিধায়ক সুনীল বর্মনের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। তৃণমূলের মাথাভাঙা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মনের বক্তব্য, তৃণমূল কর্মীরা শহীদ দিবসে যোগ দিতে স্টেশনে গিয়েছিলেন। সাধারণ মানুষ বিধায়কের কাছে প্রশ্ন তুলতেই তিনি তার দেহরক্ষী এবং চালককে নিয়ে তাদের উপর চড়াও হন। তৃণমূলের 4 জন কর্মী আহত হয়ে চিকিৎসায় রয়েছেন। থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে। বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, সুশীলবাবু জনসংযোগ করতে গিয়েছিলেন, অথচ তৃণমূলের লোকজন পরিকল্পিতভাবে তাকে ঘিরে ধরে হামলা চালিয়েছে। গণতন্ত্রে এইভাবে বিরোধী বিধায়কের উপর চড়াও হওয়া লজ্জাজনক। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখে তদন্ত এগোচ্ছে। ফের বাঙালির আবেগের শান। এবার অসমে বাঙালি হেনস্থার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি। যারা মাতৃভাষাকে ভালোবাসেন তাদের পাশে থাকার বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর। এক স্যান্ডেলে তিনি লেখেন, দেশের দ্বিতীয় কথ্য ভাষা হলো বাংলা, অসমেও তাই। যারা সমস্ত ভাষা এবং ধর্মকে সম্মান করেন তাদের উপর শুধুমাত্র মাতৃভাষার জন্য হেনস্থা করা অসাংবিধানিক এবং বৈষম্যমূলক আচরণ। অসমে বিজেপির বিভেদমূলক এজেন্ডার সমস্ত সীমা লঙ্ঘন করেছে। অসমবাসী রুখে দাঁড়ান। যারা মাতৃভাষার জন্য নিজের পরিচয় রক্ষার লড়াই করছেন, আমি তাদের মতো প্রত্যেক নির্ভীক মানুষের পাশে আছি। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে বাংলায় পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হওয়ার অভিযোগ উঠছে। কখনো মারধর, কখনো তাদের উপর হামলা, লুটপাট, উপার্জন কেড়ে নেওয়া, কখনো আবার পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগ শোনা গিয়েছে। প্রতিবাদে পথে নেমে আন্দোলন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শুক্রবার দুর্গাপুরের সভামঞ্চ থেকে অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে বা যারা অনুপ্রবেশ করছেন তাদের বিরুদ্ধে সংবিধান মেনে ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছিলেন তিনি। দুদিন পর ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ। 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই শহীদ সমাবেশ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেই দিকে শাসক দলের কর্মী সমর্থকরা। তবে এবারের সমাবেশের ভিড় অন্যবারের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা। শনিবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানান, 21শে জুলাইয়ের নজরদারি এবং নিরাপত্তার জন্য যা যা ব্যবস্থা রাখার তা রাখা হয়েছে। কলকাতা পুলিশের প্রত্যেকটি থানাকে নির্দিষ্ট করে নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট যা যা ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে তা নেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষ যদি সোমবার রাস্তায় বেরিয়ে কোনো সমস্যায় পড়েন, তার জন্য প্রতিটি গার্ডের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলতে পারবেন। এছাড়াও 3টি নম্বর দেন তিনি। রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়লে এই নম্বরগুলিতে ফোন করতে পারবেন সাধারণ মানুষ। টোল ফ্রি হেল্পলাইন নম্বর হলো 1073। এছাড়াও আরও 2টি মোবাইল নম্বর দেন তিনি। একে তো দক্ষ সংগঠকের অভাব, তার উপরে আবার গোষ্ঠী কোন্দল। দুইয়ের জেরে বাংলায় গত নির্বাচনগুলিতে আশা অনুরূপ ফল করতে পারেনি বঙ্গ বিজেপি। আগামী বছর আবার বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে দুর্গাপুরে মোদীর সভায় মিঠুন চক্রবর্তী দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বললেন, এটাই শেষ লড়াই। তবে কি বারবার ভোটের খারাপ ফলে ক্লান্ত মিঠুন? স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে উঠছে সেই প্রশ্ন। দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে দাঁড়িয়ে মিঠুন বলেন, এবারের লড়াই শেষ লড়াই ভেবে মাঠে নামতে হবে, শেষ লড়াই জীবন।
প্রাণ দিয়ে লড়তে হবে। আমাদের সঙ্গে মোদিজির আশীর্বাদ রয়েছে, আমি থাকবো, আপনারা থাকবেন, সকলে একসঙ্গে থাকবো। কি নিয়ে কথা বলবো? দুর্নীতি। দুর্নীতির একটা ফাঁকও নেই। মা বোনেদের বেইজ্জত নিয়ে কথা বলার উপায় নেই। বাংলার ছেলে আমি, বাংলার মা বোন সকলে আমার। রাজনীতি করি না, মানুষ নীতি করি। এবারে মাঠে নামছি তৈরি হয়ে। মাঠে নেমে লড়াইয়ের বার্তা দিয়ে বিজেপির তারকা নেতা আরো বলেন, 23-24 তারিখ থেকে পুরো মাঠে নামবো, আপনাদের সাথে থাকবো, কথা বলবো, মাঠ থেকে লড়াই করব। একথা শুনে সকলে হাততালি দিতে থাকেন। তা শুনে মহাগুরু বলেন, এই আওয়াজ আমার সাথে থাকা প্রয়োজন। এজন্য বলছি, ক্ষমতা আমাদেরও আছে, কিন্তু জোর করি না, কাউকে মারধরের কথা বলি না, কিন্তু ভাববেন না আমরা ভীতু। মিঠুনের হুঁশিয়ারি, ছাতি ফুলিয়ে বেরোবো, গুলি চালানোর হলে চালান, কিন্তু পেছন থেকে নয়। হিম্মত থাকলে সামনে থেকে লড়ুন। বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী নির্বাচনে দিনরাত এক করে প্রচার করেছিলেন, কিন্তু তাতেও লাভ হয়নি। ভালো ফল করতে পারেনি গেরুয়া শিবির। রাজনৈতিক ওয়াকিবহালের মতে এবারও সংগঠনের উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। ঘরোয়া দ্বন্দ্বেও বিরাম নেই। বঙ্গ বিজেপির অন্তঃসার শূন্য দশার কথা সম্ভবত আগেভাগে টের পেয়ে যাওয়ার এমন মন্তব্য মহাগুরুর। ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছিলেন, টোটোয় করে যাওয়ার পথে চালক যেচে নানান কথা বলছিলেন। আচমকা মহিলার সামনে কোনো কিছু স্প্রে করেন টোটো চালক, তারপর চোখ বুজে আসছিল। নিজেকে বাঁচাতে চলন্ত টোটো থেকে ঝাঁপ দিয়েছিলেন মহিলা। ঘটনাটি হুগলি চুঁচুড়ার। মহিলার অভিযোগ, টোটো চালক তাকে অপহরণের চেষ্টা করছিলেন। তার অভিযোগ, ব্যান্ডেলের দিকে নিয়ে যাওয়ার বদলে তাকে কপাসডাঙ্গার দিকে নিয়ে যান টোটো চালক। যোগদাসপাড়ার এক মহিলা সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন। পূর্বাকে দেখে চিনতে পারেন। টোটো চালককে ধরেন ওই মহিলা। এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারাও। পূর্বার বাড়িতে খবর দেওয়া হয়। ওই টোটো চালক টোটোতেই যোগদাসপাড়ায় আনা হয় পূর্বাকে। সেখানে টোটো চালককে আটক রেখে চুঁচুড়া থানার পুলিশকে খবর দেওয়া হয়। পূর্বা আশ বলেন, পথে টোটো চালক নানান কথা বলছিলেন, কখনো বলছিলেন ধরে বসুন, রাস্তা খারাপ, বারবার পিছনে ফিরে গল্প করছিলেন। তারপর একটা শিশি খোলেন, এক কটু গন্ধ বেরোতে থাকে, চোখ বুজে আসছিল। ছেলের কথা মনে পড়তেই টোটো থেকে ঝাঁপ মারি। চুঁচুড়া থানায় তিনি অপহরণের চেষ্টার অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত টোটো চালককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।